ধীরে গিয়ে বোঝার চেষ্টা করব কৈশোর থেকেই কিভাবে টাকার সাথে একটা স্বাস্থ্যকর সম্পর্ক তৈরি। স্বাধীনতা, নিরাপত্তা আর সুযোগ তৈরি করার টুল। যখন একজন কিশোর বুঝতে পারে যে তার জমানো ৫০০ টাকা শুধু একটা পিৎজা পার্টি নয়, তার মানে মানসিকতা তৈরি হলো, আয়ের উৎসও পাওয়া গেল। এবার আসে সবচেয়ে কঠিন অংশটা, টাকাটা ধরে রাখা। বইয়ের তৃতীয় করে মাসে ৫,০০০ টাকা আয় করে, তার হয়তো যাতায়াত আর খাওয়ার খরচে ৬০% চলে যায়। হ্যাঁ, যেতেই পারে। সেক্ষেত্রে সহজ মিউচুয়াল ফান্ড হলো অনেকটা বন্ধুদের মিলে একটা বড় পিৎজা কেনার মতো। আচ্ছা। একা পুরো বছরের ডিসেম্বর মাস। এটা হলো অ্যাচিভেবল, রিয়েলিস্টিক আর টাইম বাউন্ড। বাহ, দেখুন, আসল মূল্য বোঝা থেকে শুরু করে আয়, সঞ্চয়, বাজেট এবং বুদ্ধিদীপ্ত বিনিয়োগের মাধ্যমে যে কেউ কৈশোর জগতে প্রথম পদক্ষেপ ভেবে দেখবেন। আজ যদি কোনো টিনেজারকে হঠাৎ করে ১০ লাখ টাকা দেওয়া হয়, আপনার কি মনে হয় ১ বছর পর তার কাছে কত টাকা থাকবে? গবেষণা কিন্তু খুব একটা আশার কথা বলে না। তাই না? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে টাকাটা হয়তো প্রায় শেষ, না হলে এমন সব জিনিসে খরচ হয়েছে যা দীর্ঘমেয়াদে কোনো কাজেই আসবে না। এর কারণ কিন্তু ইচ্ছার অভাব না, জ্ঞানের অভাব। ঠিক এই পয়েন্টটাই আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। আমাদের হাতে একটা অসাধারণ বই আছে, মানি ম্যানেজমেন্ট ফর টিনস। আমরা শুধু এর সারসংক্ষেপ তুলে ধরব না, বরং এর গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব কৈশোর থেকেই কিভাবে টাকার সাথে একটা স্বাস্থ্যকর সম্পর্ক তৈরি করা যায়। দারুণ একটা লক্ষ্য। আমাদের আজকের লক্ষ্য হল এই বইয়ের জ্ঞানকে ব্যবহার করে টাকা ব্যবস্থাপনার বিষয়টাকে একটা ভয়ের ব্যাপার থেকে একটা মজার খেলায় পরিণত করা। একদম ঠিক। এটা শুধু টাকা জমানো বা খরচ কমানোর বিষয় নয়, এটা হলো নিজের জীবনের নিয়ন্ত্রণ নেওয়া, স্বপ্ন পূরণের জন্য নিজেকে প্রস্তুত করা। চলুন সেই আলোচনাটা শুরু করা যাক। তাহলে প্রথমেই আসি মূল দর্শনগত প্রশ্নে। বইটির প্রথম অধ্যায়েই লেখক একটা ধাক্কা দিয়েছেন। তিনি বলছেন, আমরা টাকাকে যেভাবে দেখি সেখানেই আমাদের সবচেয়ে বড় ভুল। টাকা আসলে কি? এখানেই বইটির সবচেয়ে শক্তিশালী দিকটা লুকিয়ে আছে। লেখক বলছেন, টাকাকে দেখতে হবে একটা টুলের মতো। টুলের মতো? হ্যাঁ, ধরুন একজন কাঠমিস্ত্রির কাছে যেমন হাতুড়ি বা করাত থাকে, আমাদের কাছে টাকা হলো স্বাধীনতা, নিরাপত্তা আর সুযোগ তৈরি করার টুল। যখন একজন কিশোর বুঝতে পারে যে তার জমানো ৫০০ টাকা শুধু একটা পিৎজা পার্টি নয়, বরং তার স্বপ্নের কলেজের দিকে এগিয়ে যাওয়ার প্রথম ইট। একদম, তখন থেকে তার পুরো দৃষ্টিভঙ্গি বদলে যায়। দারুণ তুলনা। আর এই দৃষ্টিভঙ্গি তৈরির জন্য তো প্রথমে টাকার যোগান দরকার। দ্বিতীয় অধ্যায়ে আয়ের কিছু চমৎকার পথের কথা বলা হয়েছে। হ্যাঁ, শুধু পার্ট টাইম জব বা টিউশন নয়, বইটাতে স্কিল ভিত্তিক কাজের উপর খুব জোর দেওয়া হয়েছে। যেমন ধরুন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, এই ধরনের কাজ। ঠিক। আর আমি এর সাথে আরও একটা বিষয় যোগ করতে চাই। বইটা বলছে প্রথম আয়ের পরিমাণটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো অভিজ্ঞতাটা। আচ্ছা। নিজের পরিশ্রমে প্রথম ১০০ টাকা আয় করার পর সেই টাকাটা খরচ করার সময় যে অনুভূতি হয়, তা বাবা মায়ের দেওয়া ১,০০০ টাকা খরচ করার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। ঠিক ঠিক, এটা শ্রমের মূল্য শেখায়। হ্যাঁ, আর খরচের ব্যাপারে ভেতর থেকে একটা সচেতনতা তৈরি করে দেয়। এটাই হলো দায়িত্ববোধের প্রথম পার্ট। তার মানে মানসিকতা তৈরি হলো, আয়ের উৎসও পাওয়া গেল। এবার আসে সবচেয়ে কঠিন অংশটা, টাকাটা ধরে রাখা। বইয়ের তৃতীয় অধ্যায় বলছে সঞ্চয়ের অভ্যাসের কথা। আর এখানেই লেখক একটা প্রচলিত ধারণাকে পুরোপুরি উল্টে দিয়েছেন। কিভাবে? আমরা সাধারণত ভাবি মাস শেষে সব খরচ করার পর যা বাকি থাকবে সেটাই সঞ্চয়। কিন্তু বইটা বলছে এটা ভুল পদ্ধতি। তাহলে সঠিকটা কি? সঠিক দর্শনটা হল সঞ্চয় কোনো অবশিষ্ট অংশ নয়, বরং এটা আয়ের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খরচ। বাহ। বেতন বা পকেট মানি পাওয়ার সাথে সাথেই সঞ্চয়ের টাকাটা আগে সরিয়ে রাখতে হবে। এই মানসিক পরিবর্তনটাই হল আর্থিক স্বাধীনতার প্রথম ধাপ। এই পে ইয়োরসেলফ ফার্স্ট বা নিজেকে আগে পরিশোধ করো ধারণাটা আসলে যুগান্তকারী। বইটিতে বলা হয়েছে আয় যাই হোক না কেন তার অন্তত ২০% প্রথমে সরিয়ে রাখতে হবে, আর এর সাথে একটা এমার্জেন্সি ফান্ডের কথাও বলা আছে। হ্যাঁ, কিন্তু একজন টিনেজারের জীবনে এমার্জেন্সি ঠিক কী হতে পারে? বইটাতে কি কোনো মজার উদাহরণ আছে? অবশ্যই। বইটা বলছে টিনেজারদের ইমার্জেন্সিগুলো বড়দের থেকে ভিন্ন। যেমন হঠাৎ করে প্রিয় বন্ধুর জন্মদিনের দামি কিছু উপহার দেওয়ার ইচ্ছা, অথবা
পছন্দের কোনো কনসার্টের টিকিট চলে আসা। একদম। বা সবচেয়ে পরিচিত উদাহরণ, হাতের মোবাইল ফোনটার স্ক্রিন ভেঙে যাওয়া। এই ছোট ছোট অপ্রত্যাশিত খরচগুলোই কিন্তু পুরো মাসের পরিকল্পনা নষ্ট করে দেয়। বুঝতে পেরেছি। ইমার্জেন্সি ফান্ড এই আকস্মিক ধাক্কাগুলো সামলানোর জন্য একটা সেফটি নেটের মতো কাজ করে। ঠিক তাই। বাহ, দারুণভাবে ব্যাখ্যা করা হলো। কিন্তু এই সঞ্চয় বা ইমার্জেন্সি ফান্ডের টাকাটা আসবে কোথা থেকে? এখানেই তো বাজেটের ভূমিকা। চতুর্থ অধ্যায়ে বিখ্যাত ৫০-৩০-২০ নিয়মটির কথা বলা হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। একজন ছাত্র বা ছাত্রীর তো প্রয়োজনীয় খরচই হয়তো আয়ের ৮০% হয়ে যায়, তাই না? যেমন যাতায়াত বা পড়াশোনার খরচ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাদের জন্য এই নিয়মটা কি আদৌ বাস্তবসম্মত? দেখুন, বইটিও স্বীকার করে যে এই নিয়মটা সবার জন্য একরকমভাবে কাজ করবে না। এটা একটা পাথর খোদাই করা আইন নয়, বরং একটা দিক নির্দেশনা। আচ্ছা আচ্ছা। মূল উদ্দেশ্য হল নিজের টাকার প্রবাহ সম্পর্কে সচেতন হওয়া। ধরুন একজন কলেজ ছাত্রী যে টিউশন করে মাসে ৫,০০০ টাকা আয় করে, তার হয়তো যাতায়াত আর খাওয়ার খরচে ৬০% চলে যায়। হ্যাঁ, যেতেই পারে। সেক্ষেত্রে সে হয়তো ৫০-৩০-২০ নিয়মকে নিজের মতো করে ৬০-২০-২০ বানিয়ে নিতে পারে। ও আচ্ছা, মানে ৬০% প্রয়োজনে, ২০% ইচ্ছা পূরণে, আর ২০% সঞ্চয়। একদম। বাজেট মানে নিজেকে সীমাবদ্ধ করা নয়, বরং নিজের আর্থিক বাস্তবতাকে জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়া। তার মানে বাজেট হলো আমাদের আর্থিক অবস্থার একটা আয়নার মতো। আচ্ছা, আয়না তো দেখা হলো, এবার খরচের পালা। পঞ্চম অধ্যায়ে লেখক ইম্পালস বাইং বা হুট করে কিছু কিনে ফেলার প্রবণতাকে আর্থিক জগতের সুপার ভিলেন বলেছেন। আর আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে এই ফাঁদটা সত্যি খুব মারাত্মক। ঠিক, বন্ধুদের নতুন গ্যাজেট বা ঘুরতে যাওয়ার ছবি দেখে নিজেরও তো ওয়্যাসা করনে কা ইচ্ছা হতা হ্যায়। বইটিতে এর থেকে বাঁচতে ফাইন্যান্সিয়াল মাইন্ডফুলনেস বা আর্থিক সচেতনতার কথা বলা হয়েছে। কোনো কিছু কেনার ঠিক আগের মুহূর্তে নিজেকে ৩টে প্রশ্ন করতে বলা হয়েছে। কি সেই প্রশ্নগুলো? ১. এটা কি আমার প্রয়োজন নাকি শুধু ইচ্ছা? ২. এটা না কিনলে কি আমার জীবনযাত্রায় কোনো বড় অসুবিধা হবে? আর ৩. আমি কি এটা শুধু অন্যকে দেখানোর জন্য কিনছি? এই প্রশ্নগুলো আমাদের আবেগতাড়িত সিদ্ধান্ত থেকে বের করে আনে। ঠিক, যুক্তিশীল করে তোলে। এর সাথে তো ডিলেড গ্র্যাটিফিকেশন বা দেরিতে সন্তুষ্টি খোঁজার ধারণাও জড়িত। একদম। ডিলেড গ্র্যাটিফিকেশনের সবচেয়ে ভালো উদাহরণ হল বিখ্যাত মার্শমেলো টেস্ট। ও হ্যাঁ। আজ একটা মার্শমেলো না খেয়ে যদি কাল পর্যন্ত অপেক্ষা করা যায়, তাহলে ২টো পাওয়া যাবে। ঠিক তেমনি আজ বন্ধুদের সাথে ৫০০ টাকা খরচ করে ফেলার চেয়ে সেই টাকাটা জমিয়ে ১ বছর পর নিজের স্বপ্নের গেমিং কনসোল কেনা। এই অপেক্ষা করার ক্ষমতাটাই হলো আসল আর্থিক শক্তি। একদম। এটা শুধু টাকা বাঁচায় না, আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য শেখায়। তার মানে আমরা টাকা জমানো শিখলাম, খরচ করাও শিখলাম। এবার আসে সবচেয়ে রোমাঞ্চকর অংশ, টাকাকে দিয়ে কাজ করানো বা বিনিয়োগ। ঠিক। সপ্তম অধ্যায়ে বিনিয়োগের কথা বলা হয়েছে, কিন্তু শব্দটা শুনলেই তো অনেকে, বিশেষ করে টিনএজাররা, ভয় পেয়ে যায়। তাদের কাছে তো আর লাখ লাখ টাকা নেই। বইটা কি ৫০০ বা ১,০০০ টাকা দিয়ে শুরু করার কোনো পথ দেখিয়েছে? ঠিক, এইখানেই বইটির বিশেষত্ব। এটি বলছে মিউচুয়াল ফান্ড হল কিশোর কিশোরীদের জন্য বিনিয়োগ শুরু করার সেরা উপায়। ধারণাটা একটু সহজ করে বলবেন? ব্যাপারটা খুব সহজ। মিউচুয়াল ফান্ড হল অনেকটা বন্ধুদের মিলে একটা বড় পিৎজা কেনার মতো। আচ্ছা। একা পুরোটা কেনা হয়তো সম্ভব না, কিন্তু সবাই অল্প কিছু টাকা দিলে একসাথে এর স্বাদ নেওয়া যায়। এখানেও ঠিক তাই। অনেক বিনিয়োগকারী মিলে বড় বড় কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে, আর তার লাভের একটা অংশ সবাই আনুপাতিক হারে পায়। মানে মাসে ৫০০ টাকা দিয়ে এটা শুরু করা সম্ভব? অবশ্যই সম্ভব। আর এখানেই তো চক্রবৃদ্ধি সুদের জাদুটা কাজ করে, যেটাকে প্রায় পৃথিবীর অষ্টম আশ্চর্য বলা হয়। হ্যাঁ, এবং এর শক্তিটা কল্পনা করাও কঠিন। বইয়ে একটা চমৎকার উদাহরণ আছে। কিরকম? যদি একজন ১৫ বছর বয়স থেকে প্রতি মাসে মাত্র ১,০০০ টাকা করে বিনিয়োগ করে এবং বছরে গড়ে ১২% লাভ পায়, তাহলে ৬০% বয়সে তার অ্যাকাউন্টে প্রায় ১,৩০,০০,০০০ টাকা জমা হবে। ১,৩০,০০,০০০? হ্যাঁ,
কিন্তু সে যদি ১০ বছর দেরি করে, অর্থাৎ ২৫ বছর বয়স থেকে একই পরিমাণ টাকা বিনিয়োগ করা শুরু করে, তাহলে ৬০ বছর বয়সে তার অ্যাকাউন্টে থাকবে মাত্র ৪০ লক্ষ টাকা। তার মানে এই ১০ বছরের দেরির জন্য তার ক্ষতি হল প্রায় ৯০ লক্ষ টাকা। ভাবা যায়, এটাই হলো তাড়াতাড়ি শুরু করার অবিশ্বাস্য শক্তি। এই উদাহরণটা শোনার পর তো মনে হচ্ছে আজই বিনিয়োগ শুরু করা উচিত। তবে বিনিয়োগের শক্তিকে কাজে লাগাতে গিয়েই তো অনেকে একটা বড় ভুল করে ফেলে। ঋণের ফাঁদে পা দেয়। ঠিক এই পয়েন্টটাই ধরতে চেয়েছিলাম। হ্যাঁ, কারণ আজকাল টিনেজারদের জন্য বাই নাও পে লেটার বা ক্রেডিট কার্ডের অফার কিন্তু খুব লোভনীয়। অষ্টম অধ্যায়ে বইটা এই ঝুঁকি নিয়ে খুব সুস্পষ্টভাবে সতর্ক করেছে। ঠিক। ক্রেডিট কার্ড বা ঋণ মানে হলো ভবিষ্যতের টাকা বর্তমানে খরচ করা। আর সমস্যা হলো, আমরা ভবিষ্যৎ না দেখেই খরচ করে ফেলি। পরে যখন পরিশোধের সময় আসে, তখন চড়া সুদের কারণে ঋণের পরিমাণ আসল টাকার চেয়ে অনেক গুণ বেড়ে যায়। তার মানে একদিকে যেমন টাকাতে দিয়ে টাকা বানানোর সুযোগ আছে, অন্যদিকে ঋণের মাধ্যমে টাকা হারানোর ঝুঁকিও আছে। এই পুরো প্রক্রিয়াটাকে সঠিকভাবে চালানোর জন্য তো একটা সুস্পষ্ট পরিকল্পনা দরকার। একদম এখানেই নবম অধ্যায়ে স্মার্ট লক্ষ্য নির্ধারণের কথা আসে, তাই না? ঠিক তাই। লক্ষ্য ছাড়া সঞ্চয় বা বাজেট করাটা অনেকটা গন্তব্যহীন যাত্রার মতো। স্মার্ট লক্ষ্য আমাদের যাত্রাকে নির্দিষ্ট করে দেয়। একটা উদাহরণ দেয়া যাক। ধরুন, আমাদের সেই কাল্পনিক চরিত্র রিয়ার কথা ভাবা যাক। তার লক্ষ্য যদি হয়, আমি টাকা জমাবো, এটা খুব অস্পষ্ট। কিন্তু সে যদি স্মার্ট ফ্রেমওয়ার্ক ব্যবহার করে, তার লক্ষ্যটি হবে, আমি আগামী ১২ মাসের মধ্যে একটি নতুন ল্যাপটপ কেনার জন্য ৩০,০০০ টাকা জমাবো। আচ্ছা, এটা হলো স্পেসিফিক আর মেজারেবল। হ্যাঁ, এর জন্য আমি প্রতি মাসে টিউশন থেকে ২৫০০ টাকা করে সঞ্চয় করব, এবং আমার ডেডলাইন হলো আগামী বছরের ডিসেম্বর মাস। এটা হলো অ্যাচিভেবল, রিয়েলিস্টিক আর টাইম বাউন্ড। বাহ, দেখুন লক্ষ্যটা কতটা পরিষ্কার এবং কার্যকর হয়ে গেল। এখন সে জানে তাকে ঠিক কি করতে হবে। একদম। এই পুরো আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, টাকা ব্যবস্থাপনা কোনো রকেট সায়েন্স নয়, বরং কয়েকটি ভালো অভ্যাসের সমষ্টি। এবং ১০ম অধ্যায়ে সেই অভ্যাসগুলোর কথাই বলা হয়েছে: আত্মনিয়ন্ত্রণ, দায়িত্বশীল খরচ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারাবাহিকতা। ধারাবাহিকতা। হ্যাঁ, প্রতিদিন অল্প অল্প করে সঞ্চয় করা বা প্রতি মাসে নিয়ম করে বিনিয়োগ করা, এই ছোট ছোট পদক্ষেপগুলোই সময়ের সাথে সাথে বিশাল পরিবর্তন নিয়ে আসে। আর্থিক সাফল্য কোনো গোপন ফর্মুলার বিষয় নয়, এটা মূলত কয়েকটি ভালো অভ্যাসের নিয়মিত চর্চার ফল। বইটিতে অভিভাবকদের ভূমিকার কথাও কিন্তু আলাদা করে বলা হয়েছে, কারণ এই অভ্যাসগুলো তৈরিতে পরিবারের একটা বড় ভূমিকা থাকে। অবশ্যই। একাদশ অধ্যায়ে বলা হয়েছে, আর্থিক শিক্ষা যদি পরিবারের আলোচনার অংশ হয়ে ওঠে, তাহলে তা অনেক বেশি কার্যকর হয়। মানে বাবা মায়েরা যদি সন্তানদের বাজেট করতে সাহায্য করেন বা তাদের সাথে বিনিয়োগ নিয়ে কথা বলেন, তাহলে সন্তানরা দেখে দেখে অনেক কিছু শিখে ফেলে। তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি আমরা টানি, দ্বাদশ অধ্যায়ে ভবিষ্যতের প্রস্তুতির কথাই বলা হয়েছে। একদম। এটা শুধু টাকা জমানো নয়, বরং নিজের স্কিল বা দক্ষতায় বিনিয়োগ করা, কলেজের জন্য ফান্ড তৈরি করা এবং সাইড ইনকাম তৈরির মাধ্যমে আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে যাওয়া। যে কিশোর এখন থেকে এই বিষয়গুলো শিখে ফেলবে এবং প্রয়োগ করবে, ভবিষ্যতে তাকে আর টাকার জন্য সংগ্রাম করতে হবে না। এটা শুধু টাকার নিরাপত্তা নয়, এটা হলো মানসিক শান্তি। আর যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আত্মবিশ্বাস। নিজের আর্থিক জীবন নিজের নিয়ন্ত্রণে আছে, এই অনুভূতিটি অমূল্য। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা দেখলাম, টাকার ব্যবস্থাপনা কোনো কঠিন বিষয় নয়। এটি কয়েকটি সহজ নিয়ম, কিছু শক্তিশালী মানসিকতা এবং ভালো অভ্যাসের একটি দারুণ সমন্বয়। ঠিক। টাকার আসল মূল্য বোঝা থেকে শুরু করে আয়, সঞ্চয়, বাজেট এবং বুদ্ধিদীপ্ত বিনিয়োগের মাধ্যমে যে কেউ কৈশোর থেকেই একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করতে পারে। এবং এই জ্ঞান একজন ব্যক্তিকে শুধু আর্থিকভাবেই নয়, মানসিকভাবেও স্বাবলম্বী করে তোলে। কারণ সে তখন শুধু ভাগ্যের ওপর নির্ভর করে না, নিজের আর্থিক ভবিষ্যৎ নিজেই তৈরি করার ক্ষমতা রাখে। আজকের এই আলোচনার পর একটি প্রশ্ন ভাবার জন্য রেখে যাচ্ছি। এখন যেহেতু টাকা ব্যবস্থাপনার মূল সূত্রগুলো আমাদের জানা হল, জীবনের প্রথম কোনো স্মার্ট আর্থিক লক্ষ্যটি স্থির করা যেতে পারে, যা আগামী ১ বছরের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব। সেটা হতে পারে একটা নতুন স্কিল শেখার কোর্স, একটা ছোটখাটো গ্যাজেট, অথবা বিনিয়োগের জগতে প্রথম পদক্ষেপ। ভেবে দেখবেন।